সময়টা যে এত দ্রুত 180 ডিগ্রি বদলে যেতে পারে তা হয়তো বিশ্বাসই করতে পারেননি অভিষেক ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থেকে চলে যাওয়ার পর পার্টির ভবিষ্যৎ নিয়ে উঠে গেছে বড়সড় প্রশ্ন। প্রায় 58 জন বিধায়ক এখন বিদ্রোহী তৃণমূলের অংশ। এমনকি 20 জনের বেশি সাংসদ তৃণমূলের সঙ্গে আর থাকতে চান না, তা স্পষ্ট হয়ে গেছে দিল্লিতে ঠিক দুদিন আগে। একের পর এক বিশ্বাসযোগ্য বা ভরসার স্থল যে বন্ধুদেরকে অভিষেক ব্যানার্জি সসম্মানে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন নিজের স্বার্থসিদ্ধির জন্য, তারাই এখন অভিষেকের সব থেকে বড় শত্রু। পার্থ ভৌমিক ভাবতে পারেন, কিংবা সায়নী ঘোষ। অভিষেকের ছত্রছায়ায় যাদের রাজনৈতিক জীবন ক্রমশ ফুলে ফেপে ঢোল হয়ে যাচ্ছিল, যারা পার্টির ভিতরেই প্রভাবশালী তকমায়িত হচ্ছিলেন, তারাই এখন বিদ্রোহী তৃণমূলের অন্যতম বড় অংশ, এবং তারাই বাকিদেরকে মোটিভেট করে মমতা ব্যানার্জির তৃণমূলের সঙ্গ ছাড়তে বাধ্য করছেন। অর্থাৎ অভিষেক ব্যানার্জির ক্যাপ্টেন্সি, লিডারশিপ আজকের দিনে দাঁড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে তো পড়েইছে, উল্টে অভিষেক এখন একাধিক ঝুটঝামেলায় এমনভাবে ফেসে যাচ্ছেন, তাতে তার রাজনৈতিক ভবিষ্যৎ কোন জায়গায় যেতে চলেছে সেটাও কিন্তু সব থেকে বড় প্রশ্ন। আজকে গভীর রাতে, মানে ঠিক সকাল এবং রাতের সন্ধিক্ষণে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে ঘিরে ফেলা হয়েছিল অভিষেক ব্যানার্জির কালীঘাটের বাড়ি। পুলিশ দরজায় তালা ভেঙে অভিষেকের বাড়িতে ঢুকলেন। কিন্তু কেন হঠাৎ করে তৎপরতা দেখালো আমাদের রাজ্যের পুলিশ? পরবর্তীকালে জানা যায় যে শালবনী থানার পুলিশ প্রকাণ্ড একটি টিম নিয়ে কালীঘাটের বাড়িতে চট করে চলে এসেছিলেন। কেন্দ্রীয় বাহিনীর সহায়তা তারা নিয়েছেন এবং প্রাথমিকভাবে সারা শব্দ না পেয়ে তালা ভেঙে সারা রাত ধরে অভিষেকের বাড়ি নাকি সার্চ করেছেন পুলিশ। সেই রকমই কথা স্বয়ং অভিষেকই বিভিন্ন ক্ষেত্রে জানিয়েছেন। কিন্তু কেন এই তৎপরতা? পরবর্তীকালে জানা যায় অভিষেকের যে আত্মসহায়ক সুমিত রায়, তার খোঁজে এই তল্লাশি অভিযান। এই ব্যক্তির বিপক্ষে অভিযোগ কি? একাধিক নিউজ পেপার বলছে যে তিনি নাকি বড় অংশের অর্থ জালিয়াতি এবং দুর্নীতির সঙ্গে জড়িত। তার বিপক্ষে প্রধান অভিযোগটি করেছিলেন তৃণমূলেরই প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা, যিনি শালবনী থানার হাতে বর্তমানে জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার। তিনি নাকি জানিয়েছেন যে প্রার্থী হওয়ার জন্য তিনি বিপুল পরিমাণের টাকা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে দিয়েছিলেন, এবং এর টাকা দেওয়ার পর তিনি প্রার্থীও হতে পারেননি, উল্টে তার টাকা জলে চলে গেছে। পরবর্তীকালে পুলিশ কনফার্ম করে যে এই সুমিত রায়ের ফোনের লোকেশন ট্র্যাক করা হয় এবং কালীঘাটের বাড়িতে পৌঁছে যায় লোকেশন ট্র্যাক করেই। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের বিপক্ষে কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার মামলার তদন্ত বর্তমানে শালবনী থানার পুলিশ কিন্তু করছে। অর্থাৎ তৃণমূল আমলে রাজ্যের পুলিশ যা কখনো স্বপ্নতেও ভাবতে পারেনি, এই ক্ষমতা বদলের পর 1 মাসের মধ্যে ঠিক একইভাবে সেই কর্মকাণ্ডগুলোই করছে আমাদের রাজ্যের পুলিশ, যা নিঃসন্দেহে বঙ্গ রাজনীতির পরিবর্তনের এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিষেক কি স্বপ্নতে ভেবেছিলেন যে জেড প্লাস সিকিউরিটি অভিষেককে যে পুলিশ দিতেন, যে অভিষেকের সঙ্গে কথা বলার জন্য কমসে কম 2 কিলোমিটার দূরত্ব বজায় রাখতে হতো, সেই অভিষেক ব্যানার্জির বাড়ি তালা ভেঙে পুলিশ ঢুকে যাবেন? এবং আমার মনে হয় না অভিষেকের দূরদর্শী চিন্তাধারা অন্তত এই বিপদটাকে আগাম অনুমান করতে পেরেছিল বলে। খুব সম্ভবত 4:30 নাগাদ যে সিআইডির একটা টিম এসেছে আবার কোনো একটা আলাদা মামলায় আমাকে নোটিশ দিতে। তো আমি আমার সেক্রেটারির মারফতে তাদেরকে অনুরোধ করি যে আমি এই মুহূর্তে আমার বাড়িতে সশরীরে উপস্থিত নেই বলে আপনারা চিঠিটা অন্য কাউকে রিসিভ করে আমার পক্ষ থেকে নিয়ে নেন। এবং আমি অনুরোধ করি যে আপনারা যদি আমাকে দিতে চান তাহলে আপনাদের অপেক্ষা করতে হবে, তার কারণ আমি এই মুহূর্তে আসতে পারবো না, মিটিং থেকে বেরিয়ে। আপনি আপনার মতো করে যখন ইচ্ছা বাড়িতে নিয়ে বলবেন যে আপনাকে ছাড়া কাউকে আমরা দেবো না। আমি যদি বাড়িতে না থাকি তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে আমার ফেরার জন্য। এখন প্রায় 7:20 বাজে, আমি বাড়িতে ঢুকেছি, আপনাদের সাথে কথা বলছি 5-10 মিনিট হয়েছে। 6-7টার মধ্যে আমি বাড়িতে ঢুকেছি, আমি ঢুকে দেখছি সিআইডির প্রতিনিধিরা নেই, তারা ফিরে গেছে। তারা যদি পরবর্তীকালে আমাকে ফোন করে আসে, আমার সাথে যোগাযোগ করে আসে এবং আমাকে বলে কোন সময়ে গেলে আমি বাড়িতে থাকবো, তখন নোটিশ দেবে, আমি নিশ্চিতভাবে জানাবো। আমি যখন বাড়িতে উপস্থিত নই
সশরীরে, তখন যদি তারা এসে নোটিশ, তখন যদি তারা আসে নোটিশ দিতে এবং একদম স্পষ্টভাবে বলে যে আপনাকে ছাড়া কাউকে নোটিশ আমরা দেবো না, আপনার হয়ে কেউ যদি রিসিভ করতে চায় সেই সুযোগ পাবে না, তাহলে আপনাকে আমার ফেরার জন্য অপেক্ষা করতে হবে। তো আমি আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করবো যে যারা নোটিশ দিতে এসেছিল আপনারা যদি আসেন নিশ্চিতভাবে যোগাযোগ করে আসুন, আর না হলে অপেক্ষা করুন। আমি যখন ফিরবো আমি তখনই নোটিশটা আপনাদের তরফ থেকে আপনাদের কাছ থেকে নিতে পারবো। আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন আপনি তদন্ত এড়িয়ে যাচ্ছেন, আমি কোনো তদন্ত এড়িয়ে যাই, আমার দোকানের কিচ্ছু নেই। একদিকে বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে দিনের পর দিন তলব অভিষেক ব্যানার্জিকে করা হচ্ছে। কালকে সিআইডির পক্ষ থেকে আরো একটি পরিষ্কার মাস্টার স্ট্রোক দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে এই সই জাল কাণ্ডে কুণাল ঘোষকেও তলব করা হয়েছে এবং সিআইডি পরিকল্পনা করেছে যে কুণাল ঘোষ ও অভিষেক ব্যানার্জিকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। ভাবতে পারেন যে কুণাল ঘোষ সারদার সবচেয়ে বেনিফিশিয়ারির নাম হিসেবে মমতা ব্যানার্জিকে সামনে এনেছিলেন, অন্তত জনমানসে ছড়িয়ে দিতে পেরেছিলেন, সেই কুণাল ঘোষ এখন অভিষেক ব্যানার্জির সামনে মুখোমুখি বসবেন, তাও কিনা তৃণমূলেরই জালিয়াতিটা তৃণমূল করেছে কিনা সে বিষয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটাকেই হয়তো বলে সময়, এটাকেই বলা হয় রাজনীতি। অভিষেকের ভাগ্যের চাকা কোন দিকে যায় সেটা নিঃসন্দেহে সময় বলবে, এবং অভিষেকের ভবিষ্যৎ কোন দিকে যায় তার উপর বঙ্গ রাজনীতিরও যে অনেক কিছু নির্ভর করবে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। পাশাপাশি পুরো নিয়োগ দুর্নীতিতেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অত্যন্ত তৎপরতা দেখাতে শুরু করলো আজকে থেকে। মদন মিত্রের বাড়িতে তাদের সকালবেলায় একটি টিম পৌঁছে গেল। ইডির টিম সূত্রে খবর, তৃণমূলের বিধায়কের জোকার একটি পুরনো ফ্ল্যাট, সেখানে ইডি রেড করেছে। 10 বছর আগে মদন মিত্র সেই ফ্ল্যাটে থাকতেন। পরবর্তীকালে জানা গেছে যে অয়নশীলের তথ্য ধরেই এই তল্লাশি অভিযান শনিবার ইডির পক্ষ থেকে করা হয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আরও একটি খবর আজকে আমাদের সামনে চলে আসে। অরূপ বিশ্বাসকে তৃতীয়বারের জন্য নোটিশ দিল বিধাননগর থানার পুলিশ। 48 ঘন্টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে হবে আমাদের রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। অরূপ বিশ্বাসকে এর আগেও তলব করা হয়েছিল বারবার। প্রথমবার তিনি অসুস্থ বলে এড়িয়ে গেছিলেন, দ্বিতীয়বার তিনি কোথায় তার ফোন লোকেশন ট্র্যাক করাও সম্ভব হয়নি, অথচ দেখা গেল তিনি কোর্টে মুভ করেছেন। সেখানে গিয়ে আগাম গ্রেফতারির যে অবস্থা তৈরি হতে পারে এটা ভেবে একটু জামিনের আবেদন করেন। কোর্ট পরিষ্কার বলে তাকে 17ই আগস্ট অবধি গ্রেফতার করা যাবে না, যদিও পুলিশি তদন্তে তাকে সহায়তা করতে হবে এবং লোয়ার ডিভিশন যে কোর্ট আছে সেখানে তাকে পাসপোর্ট জমা রাখতে হবে, কোনোভাবেই দেশ ছেড়ে পালানো যাবে না। এবং একগুচ্ছ প্রশ্ন সেদিন বিচারপতি কিন্তু তুলেছিলেন। বিচারপতি স্পষ্ট প্রশ্ন তুলেছিলেন যে মেসি কি অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ কেউ, না হলে কিসের জন্য নির্লজ্জের মতো খোলা মাঠে তাকে বারবার এভাবে আলিঙ্গন করা। এই ধরনের একাধিক প্রশ্ন তিনি অরূপ বিশ্বাসকে উল্লেখ করে তিনি কিন্তু করেছিলেন। বিচারপতি পরিষ্কার বলে বুঝিয়ে দিয়েছিলেন যে অরূপ বিশ্বাস যে কাণ্ডটি যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটিয়েছেন, যার জন্য আমাদের রাজ্যের অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে, অন্তত ভাবমূর্তির দিক থেকে, এবং জাতীয় স্তরে আমরা খিল্লির পাত্রে পরিণত হয়েছি, তা একদমই আমাদের রাজ্যের অরূপ বিশ্বাসের কর্মকাণ্ডের জন্যই দায়ী। এবং বিচারপতি এগুলো কোনোভাবেই টলারেট করেননি, করবেন না এবং এন্টারটেনও করবেন না, তা কিন্তু কোর্টের সওয়াল জবাবেও বোঝা গেছিল। এরপরে অরূপ বিশ্বাসকে তদন্তে সহায়তা করতে হবে এই নির্দেশ হাইকোর্টের পক্ষ থেকে এলেও অরূপ বিশ্বাস কিন্তু মুখে কুলু পেটেছিলেন। তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে তার ভাইয়ের মতোই তা দশাটি হতে পারে। একইভাবে অরূপ বিশ্বাসের নামে একাধিক অভিযোগ টলিউডের পক্ষ থেকেও আসছে। কখনো নারীদেরকে এক্সপ্লয়েট করা, কখনো কাজকর্ম দেওয়ার নাম করে বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করা, কখনো তোলাবাজি করা, এই ধরনের একাধিক অভিযোগ বিশ্বাস ভাইদের বিপক্ষে কিন্তু শেষ 3 দিন ধরে আসছে। এবং তার সর্বশেষ সংযোজন এখন আমরা দেখছি, তাকে বিধাননগর দক্ষিণ থানা এবার তলব করলো। নিয়ম অনুসারে 24 ঘন্টা আগে তাকে তলব করতে হবে এবং ধরে নেওয়া যাচ্ছে অরূপ বিশ্বাস এবার এই তলবে হাজিরা দিতে বাধ্য হবেন, কারণ কোর্টের নির্দেশে তিনি কোথাও যেতে পারবেন না, তদন্তের সহায়তা তাকে করতে হবে। এবার তদন্তের মুখোমুখি হয়ে তিনি কিভাবে বিধাননগর দক্ষিণ থানার পুলিশকে কনভিন্সড করেন সেটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন। যদিও এই পুরো বিষয়টি আজকে চর্চার আওতায় এলেও সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে অভিষেকের বাড়িতে তালা ভেঙে পুলিশের ঢোকা এবং দীর্ঘক্ষণ ধরে পুলিশের সার্চ চালিয়ে যাওয়া এবং সবশেষে
শালবনী থানার অফিসারদের দাপটে অভিষেকের সংকুচিত মুখের চেহারা বা ছবি, সব মিলিয়ে রাজ্য রাজনীতি সরগরম। এবং একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ এবং অভিষেক ব্যানার্জির ভবিষ্যৎ দুটোই এখন একইভাবে আগামী কয়েকদিন বিভিন্ন বিশেষজ্ঞদের চর্চার আওতায় থাকবেই। কোন দিকে যাচ্ছে পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন শিবম দাসের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।